This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খ্রিস্টপূর্ব ৩২২ মগধের সিংহাসনে বসলেন চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত রাজা হলেন, কিন্তু তার মেন্টর, তার গুরু চাণক্য প্রতি পদে পদে তাকে রাজনীতি শেখালেন। তক্ষশিলায় ৮ বছরের শিক্ষা চলতে থাকলো মগধের রাজসভাতেও। চাণক্য চন্দ্রগুপ্তকে স্মরণ করালেন চতুরঙ্গ রাজনৈতিক ও কূটনৈতিক কৌশল। চাণক্য বললেন, রাজ্য পরিচালনায় গুরুত্বপূর্ণ সাম, দাম, দণ্ড, ভেদ। চতুরঙ্গের অর্থ কী? সাম অর্থাৎ সামবাদ, আলোচনা বা বন্ধুত্ব। দাম অর্থাৎ অর্থ সাহায্য এবং বিনিময়। দণ্ড অর্থাৎ শক্তি প্রয়োগ, শাস্তি বা যুদ্ধ। এবং ভেদ অর্থাৎ বিভাজনের কৌশল। দেখুন, ইদানিংকালে রেগুলার আপনাদের সাথে বসি, যে কথাগুলো বলি, মানে যেগুলো আমরা মনে করি না বললেই নয়, সেগুলো আপনাদের সাথে ভাগ করে নিয়ে আপনারা আমাদের বক্তব্যর, আমার এই আলোচনার একটা অংশ হয়ে যান। এগুলো তো করি, করতে করতে মাঝে মধ্যে মনে হয় জানেন তো, যে কথাগুলো বলি আমরা, যেগুলো আলোচনা করি আর কি, মানে আমি এবং আপনারা, এগুলো কি হঠাৎ করে কোনো নিয়মে নেই, যা ঘটছে আপন মনে ঘটছে, তার মধ্যে কোনো সূত্র নেই, তার মধ্যে কোনো যোগসূত্র নেই, একদম আপন খেয়ালে, ওই যেরকম কবিগুরু লিখে গেছিলেন না, নদী আপন বেগে পাগল পাড়া, সেরকম আর কি, নিজের মতো করে আপন মনে বিভিন্ন দিকে বয়ে যাচ্ছে। এ কি সেরকম কিছু ব্যাপার? এটা ভাবতে ভাবতেই তখন হঠাৎ মনে পড়ছিল চাণক্যর কথা, যার কথা দেখলেন, একজন ব্রাহ্মণ মানুষ, কিন্তু অসম্ভব ব্যুৎপত্তি ছিল তার দুটো জায়গাতেই, কূটনীতি, রাজনীতি এবং কিছু কিছু ক্ষেত্রে যুদ্ধবিদ্যা, সব কিছুর সম্পর্কে তিনি বক্তব্য রেখে গেছেন এবং একটা ফর্মুলা দিয়ে গেছেন। এই ফর্মুলা জিনিসটা যখন দেখলাম, যে নাড়াচাড়া করতে করতেই ওই তার বইটা অর্থশাস্ত্র, কৌটিল্যের অর্থশাস্ত্র বলে যেটা পরিচিত আর কি, খুব একটা আমরা যে সবাই নেড়েচেড়ে দেখি এরকম না, কিন্তু নেড়েচেড়ে দেখলে একটা অদ্ভুত জিনিস দেখা যায়। গোটা বইটা জুড়ে না ফর্মুলা ছড়িয়ে রয়েছে। আর ফর্মুলা জিনিসটা, ওই যে জন্য বলছিলাম, ফর্মুলা জিনিসটা হচ্ছে আদি, জানেন তো। এই জিনিসটা একটা নির্দিষ্ট সমস্যার সমাধানের একটা সূত্র আর কি। সূত্রটাকে আপনি প্রয়োজন মাফিক বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে ব্যাখ্যা করে নিতে পারেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ব্যবহার করে নিতে পারেন। ওই যে কথাটা বলি, a+b² ফর্মুলা, a² + 2ab + b²। কিন্তু আসলে আপনি যদি চান কোনো একটা সমস্যার সমাধানের জন্য, তাকে a-b² + 4ab করেও তাকে নিজের মতো করে বদলে নিতে পারেন। এই ফর্মুলা তো এরকমই, আসল জিনিসটা তার মধ্যে থাকে, কিন্তু সেটাকে বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী, সমস্যা অনুযায়ী সেটাকে একটু বদলে নিতে হয়, তাহলে এই সমাধানের রাস্তাটা পাওয়া যায়। এতগুলো কথা বলছি তার কারণ, প্রতি পদে কৌটিল্য যা যা সূত্র দিয়ে গেছিলেন, ফর্মুলা দিয়ে গেছিলেন, সে ফর্মুলাগুলো আমাদের এখানে বর্তমানে রোজ যা যা ঘটছে তার মধ্যে কতটা, মানে এক একদিন একটা জিনিস ভূত মাথায় চাপেন, আজকে মনে হচ্ছিল, একবার দেখি না আজকে যা যা ঘটেছে সেইগুলোর মধ্যে এই কৌটিল্যর সূত্রগুলো কতটা খাপ খেয়ে যায়। দেখতে গিয়ে দেখলাম অদ্ভুত একটা জিনিস। আপনাদের সাথে সেগুলোই ধাপে ধাপে আলোচনা করব, আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। কৌটিল্য তার ওই অর্থশাস্ত্রে বুঝিয়ে গেছিলেন রাজার কি কাজ, সেটা বিভিন্ন সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করে দিয়ে গেছিলেন। এবং সেই দিক থেকে যদি আপনি দেখেন, তাহলে ওই কৌটিল্যের অর্থশাস্ত্র, এটা আসলে রাজনীতি আর সমাজনীতি এবং কূটনীতি, যেভাবেই দেখেন আর কি, এগুলোর মেড ইজি, একদম ওই মানে বই বলতে পারেন। ভবিষ্যতে যে সমস্ত রাজপুরুষ রাজ্য পরিচালনা করবেন, তাদের কথা ভেবেই দূরদৃষ্টি সম্পন্ন চাণক্য তার নীতিগুলোকে একটা জায়গায় লিখে রেখে গেছিলেন, শিখিয়ে গেছিলেন।
রণনীতি আর কূটনীতি হাত ধরাধরি করে হাঁটে। এজন্য একজন সুশাসক হতে গেলে চতুরঙ্গ দরকার। চতুরঙ্গ মানে 4টা সূত্রের সমাহার, 4টে পথের সমাহার, অথবা চতুরঙ্গ সেনা যেরকম বলা হয় সেরকম সেনাবাহিনীর মধ্যেও 4টে এরকম 4মুখী জিনিস দরকার। সুশাসক হতে গেলেও কিন্তু ওই চতুরঙ্গের একটা উদাহরণ দিয়ে গেছিলেন কৌটিল্য। কি বলেছিলেন এটা আপনারা জানেন, বারবার এই কথাগুলো আপনাদের সামনে উঠে আসে। আমরাও যখন খুশি যেখানে খুশি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারও করে দিই। সবসময় যে আমরা একদম মানেটা বুঝে করি তা না, কিন্তু করি, এবং করি এই ভরসাতেই করি যে ওটা যখন চাণক্য দিয়ে গেছেন কোথাও না কোথাও আজকের সমাজের সঙ্গে, আজকের সমস্যার সঙ্গে ঠিক খাপ খেয়ে যাবে। খাটেও তো তাই। আপনাদের সাথে একটুখানি ভাগ করি আর কি, আপনারাও বুঝতে পারবেন কি ছিল সেই চতুরঙ্গ নীতি। সাম, দাম, দণ্ড, ভেদ, এই 4টে নীতি শাসকের মাথায় রাখা উচিত। এটা চাণক্য বলে গেছিলেন, কৌটিল্য বলে গেছিলেন। এবার আপনি একটু বর্তমান সময়ে এসে দেখুন, এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়মিত বিভিন্ন দেশের সাথে যোগাযোগগুলো করছেন, সেগুলোর মধ্যে তো কূটনীতি আছে, আপনারা জানেন আর কি, কিন্তু সেগুলোর মধ্যে চাণক্য নীতি কতটা আছে সেটা কখনো ভাবার চেষ্টা করেছেন? আজকে ভাবতে গিয়ে দেখছিলাম সদ্য যেটা ঘটেছে, আজ যেটা ঘটেছে সেটার সঙ্গে যদি মিলিয়ে দেখি, নরেন্দ্র মোদী ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে দীর্ঘক্ষণ আলোচনা করেছে। সেই আলোচনার সময় প্রধানমন্ত্রীর মাথায় চাণক্যের এই চতুরঙ্গ নীতিটা ঘুরছিল কিনা জানি না, কিন্তু চতুরঙ্গ নীতি তার এই আলোচনাকে ছুঁয়ে গেছিল, এটা নিশ্চিতভাবেই বলতে পারি। কারণ কেউ ভেবে করুন না করুন, এই ফর্মুলাকে এড়িয়ে কূটনীতি সেটা সফল হতেই পারে না। এই চতুরঙ্গ নীতির প্রথম দুটোর কথা আপনারা একটু মাথায় রাখুন, সাম আর দাম। সাম মানে কি এক্ষেত্রে সংবাদ বলতে পারেন, অথবা যদি একদম সোজা বাংলায় সংবাদ করে নেন তাতেও কোনো আপত্তি নেই আর কি। তো এবারে এটার মানেটা কি? মানে আলোচনা, কথাবার্তা। যত বেশি কথাবার্তা বলবেন, আলোচনা করবেন, তার মধ্যে মত বিনিময় হবে, হয়তো বহু সমস্যার সমাধান হয়ে যাবে। সোজা কথা একটা সম্পর্ক স্থাপিত হবে। কূটনীতির ক্ষেত্রে এই সম্পর্ক স্থাপন, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন, এটা তো অনেক অনেক বড় একটা ব্যাপার। এবং খেয়াল করে দেখুন, এটাই যেহেতু প্রথম ওই চতুরঙ্গ নীতির, তার মানে এটাই প্রমাণ করে যে এটা 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 ওই আপনি যদি ওই অর্থশাস্ত্র দেখেন জানবেন চাণক্য মনে করতেন এই যুদ্ধ মানে সরাসরি লড়াই করাটা এটা একদম সর্বশেষ অস্ত্র, সব শেষে আসে, তার আগেই বহু কিছু শেষ করে দেওয়া যায়। যুদ্ধ যখন চলে গেল, যুদ্ধের পর তো আর কিছু নেই। সুতরাং আলোচনার মধ্যে দিয়েই হয়তো বহু ক্ষেত্রে বহু যুদ্ধ পরিস্থিতি বা বৈরী ভাব সেগুলোকে মিটিয়ে ফেলা যায়। বৈরী চলে গেলে কি থাকে? বন্ধুত্ব। দাম, দাম মানে কি? দাম মানে আমরা সচরাচর যেরকম দাম ভাবি লেনদেনের মাধ্যম, আসলে বিষয়টা হচ্ছে একদম দেওয়া নেওয়া। এই যে লেনদেন একটা, এটা যতক্ষণ না হয়, যখন দুপক্ষের মধ্যেই কিছু দেওয়া নেওয়াটা না হয়, ততক্ষণ কিন্তু কোনো জিনিস একটা সুস্থিতিতে পৌঁছয় না, কোনো একটা সমাধানে পৌঁছয় না। কারণ দেওয়া নেওয়া মানে কি? দুপক্ষেরই কিছু কিছু পাওয়া, দুপক্ষই মনে করে আমি কিছু জিতলাম। এবার দুপক্ষই যখন জেতে, অর্থাৎ ইংরেজিতে যাকে বলে উইন উইন সিচুয়েশন, তখনই গিয়ে না লোকের মধ্যে যে ইগোটা থাকে, ভেতরে ভেতরে যে রাগটা থাকে, অহংটা থাকে, সেটা সন্তুষ্ট হয় যে আমিও তো জিতেছি। মানুষ যখন জেতে, মানুষ তখন উদার হয়ে যায়, আর মানুষ যখন উদার হয়ে যায় তখন সমস্যার সমাধান হয়ে যায়। এটাই তো সব থেকে বড় কথা। এই চাণক্য তো এইভাবে গোটা বিষয়গুলোকে এগিয়েছিলেন। সুতরাং যদি আপনি সাম আর দাম মাথায় রাখেন, প্রথম দুটো সূত্র চতুরঙ্গের, এই চতুরঙ্গের মাধ্যমেই তো কোথাও গিয়ে আজকে ইরানের প্রেসিডেন্টের সাথে আলোচনাটা সেরে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিভাবে গোটা ব্যাপারটা হয়েছে? ইরানকে বুঝিয়ে দেওয়া গেছে যে
এখন তো এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতিটা খুব জটিল, আপনারা জানেন। শেষ হয়েও হচ্ছে না, শান্তি আলোচনা হচ্ছে, শান্তি ঘোষণা হচ্ছে ট্রাম্পের কল্যাণে, আবার সেটার আবার আক্রমণ প্রতি আক্রমণও শুরু হয়ে যাচ্ছে। কখনো ট্রাম্প ইরানে আক্রমণ করছেন, কখনো ইরান ট্রাম্পের বিভিন্ন সেনাঘাঁটিতে আক্রমণ করে বসছে, কখনো ইসরায়েল লেবাননের ওপর হামলা করে দিচ্ছে। মানে এগুলো চলছে টুকটাক আর কি, স্বাভাবিক তো হয়নি পুরো পরিস্থিতিটা। এই রকম পরিস্থিতিতে ভারত আর ইরানের মধ্যে এই কথাবার্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা পরিষ্কার এই যুদ্ধটা, এটা এমন একটা যুদ্ধ, এটা সমস্ত গোটা বিশ্বের সমস্ত দেশের অর্থনীতির ওপর ছাপ ফেলেছে। কারণ ওই হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি নিয়ে আসা নেওয়া বন্ধ হয়ে গেছে, তার ফলে যে জ্বালানির দাম বেড়েছে, অর্থনীতির ওপর চাপ পড়েছে। এগুলো আপনারা জানেন, এগুলো নতুন করে আলোচনার কিছু নেই। কিন্তু আমরা যদি গোটা বিশ্বের সমস্যাটা শুধু আমাদের দেশের ক্ষেত্রে নিয়ে আসি, তাহলে নরেন্দ্র মোদীর সব থেকে বেশি দুশ্চিন্তা তো থাকবে নিজের দেশকে নিয়ে। ঠিকই তো, তিনি দেশের প্রধানমন্ত্রী, এই দেশে যা কিছু হবে সেগুলো তাকেই ফলভোগ করতে হবে, দেশের মানুষকেও ফলভোগ করতে হবে। সুতরাং তিনি যা করেছেন সেটা দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, এটা আমাদের ধরে নিতে হবে। এই যে আলোচনাটা হলো, এই আলোচনার মধ্যে দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন, পেজেশকিয়ানকে বোঝাতে চেয়েছেন তাদের সঙ্গে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল অতীতে, এখনও আছে। ইরান আর ভারত দীর্ঘদিনের বন্ধু এবং যত জটিলতাই আসুক, যতই দেখা যাক ইসরায়েলের সাথে আমাদের সম্পর্ক ভালো, প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের সাথে কথাবার্তা বলছেন বা চাপ সৃষ্টি করছেন বিভিন্ন সময়, তিনি যেগুলো বলে থাকেন ঘোষণা করে, যেগুলোকে ভারত কোনোদিন মানে না আর কি, এগুলো তো তার প্রচার। এই প্রচারগুলোর একটা প্রভাব ইরানের ওপর পড়তে পারত। ভারত কিন্তু অবস্থানটা কিভাবে বজায় রেখেছে দেখুন, অত্যন্ত সূক্ষ্ম এবং স্পর্শকাতর পরিস্থিতিতে নিজেদের এই অবস্থান বজায় রাখাটা অত্যন্ত কঠিন। ভারত কিন্তু সেটা রাখছে, এটা মানতে হবে। একদিকে ইসরায়েলের সাথে সম্পর্ক ঠিক আছে, একদিকে ট্রাম্প তিনি যত যাই করুন ভারতের ওপর আর নতুন করে কিছু চাপাতে পারছেন না, বরং ভারত যাতে তেল ঠেল কিনতে পারে, যেগুলো নিয়ে তিনি চাপ সৃষ্টি করছিলেন, যেগুলো ভারত কোনোদিন মানেও নি খুব একটা কিছু, তাও এবার যখন মানেনি তখন একরকমভাবে মানত না, এখন তিনি সেগুলো তুলেও নিয়েছেন সেই নিষেধাজ্ঞা, অর্থাৎ রাশিয়ার থেকে তেল নিতে পারবে, ইরান থেকে তেল নিতে পারবে, এগুলো তিনি বলে দিয়েছেন। এবার এই পরিস্থিতিতে ইসরায়েল, আমেরিকা এবং ইরান তিনটে দেশকে একই সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে যাওয়াটা এটা কত কঠিন বুঝতে পারছেন তো। ভারত সে কাজটাই করছে, বলা ভালো নরেন্দ্র মোদী সেই কাজটাই করেছেন। এখন অবধি ভারত ইরানের বন্ধু আছে এবং ভবিষ্যতেও থাকবে। ভারতের দিক থেকে ইরানের কোনো বিপদ নেই, এটা এরা ইরানের প্রেসিডেন্টকে বোঝাতে পেরেছে। প্রধানমন্ত্রী তাকে আশ্বস্তও করতে পেরেছেন যে ভবিষ্যতে ইরানের তাদের নিজের দেশকে গড়ে তুলতে যা যা সম্পদ, যা যা সাহায্য লাগবে সেগুলোও হয়তো ভারত করবে। এই যে ভবিষ্যতে নিজেদের গড়ে তোলা, এই যুদ্ধের ক্ষয়ক্ষতি মেটানো, এই ক্ষেত্রে সহায়তা করা, এখানেই তো দ্বিতীয় সূত্রটা চলে এসছে, দাম। ভারত ইরানকে এই পরিস্থিতিতে ওষুধ দিচ্ছে, খাবার দিচ্ছে, চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন জিনিসপত্র দিচ্ছে, এগুলোই তো একটা যুদ্ধবিধ্বস্ত দেশের সব থেকে বেশি লাগে। আর সেই জায়গায় ভারত প্রতিনিয়ত সেই সাহায্যটা করে গেছে। এর ফলে যখন যুদ্ধ পরিস্থিতি খুব কঠিন ছিল, তখনও টুকটুক করে ভারতের জাহাজগুলো কিন্তু একটা দুটো করে এলেও আমাদের দেশে চলে এসছে। অর্থাৎ যে জাহাজগুলো জ্বালানি নিয়ে আসছিল, একটা দুটো করে সেই জাহাজগুলো হরমুজ পার করতে পেরেছে। ইরান কিন্তু কিছু করেনি ভারতীয় জাহাজকে এখনও। তারপরেও এই আলোচনার কেন প্রয়োজন, যাতে ভবিষ্যতে এই জাহাজগুলো আরও নিশ্চিন্তে চলে আসতে পারে এবং সঙ্গে সঙ্গে ইরান থেকে আরও বেশি করে, আরও কম টাকায় ভারত খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস এগুলো নিয়ে আসতে পারে। এর সুফলটা শুধু ভারত মানে কি, ভারত মানে আমরা, আমি, আপনি, আমাদের সরাসরি আমাদের পকেটে এসে পড়বে। যত এমনিতেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম একটু করে কমতে শুরু করেছে, জ্বালানির দাম যে মুহূর্তে কমছে, হু করে যে দামগুলো বেড়ে গেছিলো সেগুলো আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসছে। তার ফল তো আমরা ইতিমধ্যেই পেতে শুরু করেছি। বাণিজ্যিক সিলিন্ডারের
গ্যাসের দাম মানে সেগুলো তো প্রভূত পরিমাণ বেড়ে গেছিল, আজকে সেগুলোর প্রায় 200 টাকা দাম কমে গেছে। 5 লিটারের গ্যাসের সিলিন্ডারের দাম কমে গেছে। বুঝতে পারছেন, পরিস্থিতি সামান্য স্বাভাবিক হয়েছে, তাতেই আস্তে আস্তে কমছে। একটা বেসরকারি সংস্থা ইতিমধ্যেই পেট্রোল আর ডিজেলের দাম কমিয়ে দিয়েছে, সুতরাং বুঝতেই পারছেন বাকি সংস্থাগুলোও এরপর কমাবে। অর্থাৎ যখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়েছে, পুরো স্বাভাবিক হয়নি এবং যে কোনো সময় পুরো জিনিসটা আবার একটা নাগালের বাইরে চলে যাওয়ার মতো পরিস্থিতিতে চলে যেতে পারে, এই আশঙ্কা রয়েছে, তখন আমরা দাম কমানোর মতো পরিস্থিতিতে চলে গেছি। কারণ আমাদের নিজেদের কূটনৈতিক সাফল্য, অর্থাৎ খ্রিস্টপূর্ব 322-এ চাণক্য তার শিষ্যকে যা শিখিয়েছিলেন, সেই শিক্ষা আজও আমাদের জীবনে সরাসরি প্রভাব ফেলছে। তাহলে চাণক্য এখনও কিভাবে আমাদের জীবনে প্রাসঙ্গিক, বুঝতে পারছেন তো? এ তো শুরু, এরপরে আরও যত বলবো তত অবাক হবে। ভারত যেরকম একদিকে ইরানের সাথে বারবার আলাপ আলোচনায় এসছে, এবার আবার অন্যদিকে ইসরায়েল, আরব দেশগুলির সাথে কার্যত ভারত সরকার আলোচনায় জড়িয়েছে। সুতরাং এই স্ট্র্যাটেজিক অটোনমির মাধ্যমে কোথাও গিয়ে একটা পলিটিক্যাল বার্গেনিংয়ের মাধ্যমে শান্তিপূর্ণ সহযোগিতার আবহাওয়া তৈরি করা এবং তার দরুন দেশে যে চূড়ান্ত জ্বালানি ক্রাইসিস এবং যেটা বলা যায় মুদ্রাস্ফীতি, এটাকে কন্ট্রোলে আনার জন্য মনে হয় বর্তমানে এই যে বার্তালাপ আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হবে। এবার যখন কূটনীতির বিষয় এসেই গেছি এবং চাণক্যনীতির বিষয়টা শুরু হয়েই গেছে, চতুরঙ্গের দুটো রঙ্গ তো দেখলেন, বাকি দুটো দণ্ড এবং ভেদ, একটু আগে পিছিয়ে করে নে। ভেদ এবং দণ্ড এইভাবে যদি দেখেন আরও বুঝতে সুবিধা হবে। দেখুন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের স্মরণ সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন। এবার নরেন্দ্র মোদী সেখানে যেতে পারছেন না, কিন্তু তিনি যেহেতু যেতে পারছেন না, তাতে ভারত যাতে একটা প্রতিনিধি দল পাঠায় সেজন্য পেজেশকিয়ান বিশেষভাবে অনুরোধ করেছেন। তারপরে বুঝতে পারছেন তাদের কাছে ভারতের তরফ থেকে একটা প্রতিনিধি দল, মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি নাও যেতে পারেন, অন্তত একটা প্রতিনিধি দল যাওয়াটাও কতটা গুরুত্বপূর্ণ এই জন্যে তারা বিশ্বের সামনে দেখাতে পারবে তারা এক ঘরে নয়, তাদের পাশে ভারত রয়েছে। এবং একটা খেয়াল করে দেখুন, আমেরিকার সঙ্গে যেহেতু সংঘাত, মোটামুটি মুসলিম বিশ্ব যারা আশেপাশে রয়েছে ইরানের, তাদের সঙ্গেই তো ইরানের সব থেকে বড় সংঘাত। কুয়েত, কাতার, সৌদি আরব, এই সমস্ত দেশগুলোর সঙ্গে, ওমান, এগুলোর সঙ্গেই তো তাদের যত গণ্ডগোল চলছে, কারণ এই সমস্ত জায়গায় মার্কিন ঘাঁটি আছে, তারা সেখানে ঘা মারছে। এরকম পরিস্থিতিতে ভারত যদি তাদের কাছে প্রতিনিধি দল পাঠায়, সেটা আল খামেনেইয়ের স্মরণ সভাতেই হোক না কেন, তাহলে এটা প্রমাণিত হয়ে যাবে ভারত পাশে আছে, তাদের সাথে তাদের সুসম্পর্ক। এবার ভারতের ক্ষেত্রে এই কাজটা কতটা কঠিন ভেবে দেখুন, কারণ যে দেশগুলোর সাথে তাদের সংঘাত, তাদের সঙ্গে তো ভারতেরও যথেষ্ট ভালো সম্পর্ক। সৌদি আরব, আমির শাহী, ওমান, কাতার, কুয়েত, এই সমস্ত জায়গার থেকেই তো আমাদের যাবতীয় তেল টেল আসে। এবং কোথাও গিয়ে এদের সঙ্গে পাকিস্তান হাত মেলানোর একটা প্রবল চেষ্টা করে প্রতি মুহূর্তে, আপনারা জানেন। ভাবছেন তো পাকিস্তান কোত্থেকে এলো? পাকিস্তান তো সব সময়ই আছে, কবে ছিল না। কারণ ভারতের এই ইরান কখনো থ্রেট নয়, অন্য কোনো দেশগুলো ততটা থ্রেট না, যে থ্রেটটা পাকিস্তান ঘাড়ের কাছে বসে সারাক্ষণ নিঃশ্বাস ফেলছে। কারণ একটা দেশ যাদের ধ্যান, জ্ঞান, চিন্তামণি একটাই, সেটা হচ্ছে ভারতের ক্ষতি করা। অপারেশন সিঁদুরের পর তো সেটা আরও বেশি একটা নিষ্ফল আক্রোশ হতে পারে। আপনারা ভাবতেই পারেন ওদের আর পাত্তা দিয়ে কী হবে, কিছু তো করতে পারবে না। কিন্তু আন্তর্জাতিক কূটনীতি, রণনীতি সেটা বলে না, এমনকি চাণক্য সেটা বলেন না। শত্রু সে যত ক্ষুদ্রই হোক, তাকে শেষ করাই বীরের লক্ষণ, এটাই হচ্ছে চাণক্যর নীতি। সুতরাং ভারত পাকিস্তানকে এই মুহূর্তে যতই বলুক যে অপারেশন সিঁদুর আপাতত স্থগিত, বন্ধ হয়নি,
বাতিলও হয়নি, হ্যাঁ প্রয়োজন মাফিক সেটাকে আবার চালু করা হবে, কিন্তু ভারতকে পাকিস্তানের কথাটা মাথায় রাখতে হচ্ছে। এবার পাকিস্তান কি করছিল, এই ইরান আমেরিকার সঙ্গে সংঘাতেরকে কেন্দ্র করে তারা হঠাৎ করে বিরাট একটা বড় ভূমিকা নেওয়ার চেষ্টা করছিল বিশ্বের দরবারে। তারাই এই যুদ্ধের মধ্যে শান্তির প্রক্রিয়ার ব্যবস্থা করছে, তারাই তাদের দেশে এই দুটো ইরান আর আমেরিকার আলোচনার বন্দোবস্ত করে দিচ্ছে, মানে যুদ্ধটা একমাত্র তারাই মোটামুটি সামলে দিয়েছে। এবার গোটা বিশ্বের কাছে এই বার্তাটা যদি পাকিস্তান একবার তুলে ধরতে পারে, তাহলে তো এটা তাদের প্রমাণ করা বা তাদের যে বক্তব্য যে তারা একদম জঙ্গি রাষ্ট্র নয়, তারা একদম শান্তিপ্রিয় দেশ, এটা ইউরোপিয়ান বিভিন্ন দেশগুলোর কাছে, বহির্বিশ্বের কাছে বলতে খুব সহজ হয়ে যাবে। সেটাই তো ভারত চায় না। আর সেই জন্যেই ভারতের ইরানের সাথে সুসম্পর্ক রাখাটা এতটা বেশি জরুরি, যাতে ইরানও বুঝতে পারে যতই মুখে কথা বলুক পাকিস্তানের ওই দৌত্য তো আস্তে আস্তে সবাই বুঝে গেছে ওটা ব্যর্থ, ওটাতে কোনো মানে হয় না আর কি, ওটা পুরোটা লোক দেখানো ছিল। যা হয়েছে পরবর্তী ক্ষেত্রে হয়েছে, এবং তার মধ্যে ভারতেরও কিছু ভূমিকা ছিল, সবাই জানেন। এবং এই জায়গার থেকেই ভারত যদি ইরানের সাথে সুসম্পর্ক জায়গাটা আরও মজবুত করে পাকিস্তানকে ইরান থেকে দূরে সরিয়ে দিতে পারে, বলা ভালো এই ইরান আমেরিকা সংঘাত থেকে দূরে সরিয়ে দিতে পারে, তাহলে ভারতের কাজ তো অর্ধেক সফল হয়ে গেল। গোটা বিশ্বের কাছে যে খিটটা খাবে বলে পাকিস্তান উঠে পড়ে লেগেছিল, সেই জায়গাটা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ কৌটিল্যের একটা আরেকটা তৃতীয় সূত্রই ধরুন আর কি, ভেদ। সেই ভেদ নীতি ভারত এই পেজেশকিয়ানের সাথে বক্তব্য রেখে, এবং ভারত এই যে বলেছে ওখানে প্রতিনিধি দল পাঠাবে, সেটার মাধ্যমে সুন্দর করে ব্যবহার করে দিয়েছে। রইল বাকি চতুর্থ, দণ্ড, শাস্তি, যুদ্ধ, যাই বলুন, ওগুলো সব তোলা থাকে পাকিস্তানের জন্য, এগুলো আমরা সব কিছু জানি। এবার পাকিস্তানের যাবতীয় প্রচেষ্টা বা অপারেশন সিঁদুরের সময়, বা এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বা এই ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধ, এই সব কটার মধ্যে দিয়ে আপনারা একটা জিনিস তো দেখে ফেলেছেন যে এই মুহূর্তে সমস্ত যুদ্ধের আন্তর্জাতিক ক্ষেত্রে শেষ কথা বলছে বা মূল অস্ত্র হয়ে দাঁড়িয়েছে কি, ড্রোন। ড্রোনের মাধ্যমে আক্রমণ হচ্ছে, ড্রোনের মাধ্যমে বিভিন্ন বার্তা ছড়ানো হচ্ছে, ড্রোনের মাধ্যমে অস্ত্র ধ্বংস করা হচ্ছে, এবং সব থেকে বড় কথা, অর্থনীতিকে বাঁচিয়ে রেখে যে আক্রমণ চালানো যায়, যুদ্ধ চালানো যায়, তার মূল ভরসা, মূল কাণ্ডারি হচ্ছে ড্রোন। কারণ একটা মিসাইল ছুড়তে যে পরিমাণ টাকা খরচ হয়, সেই টাকায় হাজার হাজার ড্রোন পঙ্গপালের মতো আকাশ জুড়ে উড়ে যেতে পারে আরেকটা দেশে, এবং সেই ড্রোনগুলোকে আটকাতে গিয়ে আবার ওই এয়ার ডিফেন্স সিস্টেম যত বেশি তারা নিজেদের অস্ত্রশস্ত্র বা ওই মিসাইলগুলোকে দাগবে, ততই তো তার ক্ষতি হয়ে যাবে। এটাই তো ভারত যখন করেছিল এইসব অপারেশন সিঁদুরে, পাকিস্তানের ক্ষেত্রেও তাই হয়েছিল। তারা তো একটা সময় বিভ্রান্ত হয়ে গেছিল কীভাবে আটকাবে ভারতকে, এবং সেই রকম সময় ভারতের মিসাইলগুলো গিয়ে সরাসরি যেখানে যেখানে ভারত আঘাত করতে চেয়েছে আঘাত করে দিয়েছিল। অর্থাৎ এখন আগে তীরন্দাজ বা ঘরসওয়াররা যে কাজটা করতো, সেই কাজটা ড্রোন করছে। এই যাবতীয় আন্তর্জাতিক আলোচনা আলাপ এগুলোর মাধ্যমে ক্ষেত্র প্রস্তুত করার সঙ্গে সঙ্গে এই দণ্ড দেওয়ার জায়গাটাও কিন্তু ভারত তৈরি করে ফেলেছে। ভারত একটা নিজস্ব ড্রোন স্কোয়াড তৈরি করছে, সেনাবাহিনীতে একটা আলাদা ব্রিগেড তৈরি হচ্ছে এই ড্রোনের জন্য, শুধু ড্রোন। এদের কাজ কি থাকবে? এদের কাজ একদিকে যেমন ড্রোন আক্রমণ করা, অন্যদিকে বিপক্ষ যদি ড্রোন দিয়ে বা অন্য কোনোভাবে আক্রমণ করে, ড্রোন দিয়ে সেই পরিস্থিতি সামাল দেওয়া। পুরোটাই ড্রোন কেন্দ্রিক, অর্থাৎ সস্তায় পুষ্টিকর কিন্তু কার্যকরী শাস্তি দেওয়ার রাস্তা। এটা ভারত কিন্তু এই বাকি সব কিছুর মধ্যে একটা নির্দিষ্ট পুরো বাহিনী তৈরি করে ফেলেছে, যে বাহিনীটার নাম বাজ। গ্লোবাল ওয়ার ডাইনামিক্স চেঞ্জ হচ্ছে, ভারতবর্ষ সেই ডিমান্ডটাকে গুরুত্ব দিয়েই আজকের ডেটে দাঁড়িয়ে প্রযুক্তিকে ব্যবহার করে তাদের ওয়ার স্ট্র্যাটেজিগুলো চেঞ্জ করার দিকেই এগোচ্ছে।
এবং তারই একটি অত্যন্ত উৎকৃষ্ট উদাহরণ হলো এই ড্রোন বাহিনী। ড্রোন বাহিনীর মাধ্যমে ভারতবর্ষ শুধু তাদের সার্ভিলেন্স স্টান্সটা চেঞ্জ করছে তা নয়, ভারতবর্ষ বিভিন্ন রকম আরও প্রিসাইজড অ্যাটাকের ফরমেশন তৈরি করবে এই ড্রোন বাহিনীকে ব্যবহার করে। এবং আগামী দিনে ভারতবর্ষ শুধুমাত্র এগুলো নিজেদেরকে বাঁচাবার জন্য তৈরি করছে সেটা নয়, ওয়ার ট্রেডেও বা ওয়েপন ট্রেডেও এর একটা বিরাট গুরুত্ব পাবে এবং ভারতবর্ষ একটা ওয়ান অফ দ্য বিগেস্ট সাপ্লায়ার হবে বলে আমার ব্যক্তিগত ধারণা। ভাবছেন তো চাণক্যের এই চতুরঙ্গ নীতিটাকে পুরোটাই আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে চলে গেলাম, শুধু এই কূটনীতি নিয়ে গোটা ব্যাপারটা আলোচনা হচ্ছে। এই শুধু কূটনীতি মানে এটা পুরোই আন্তর্জাতিক, এর আমাদের দেশের জন্য, দেশের ভেতরের জন্য কিচ্ছু নেই। চাণক্য কিচ্ছু বলেননি, এত হতাশ হবেন না, বিলক্ষণ বলেছেন। কারণ দেখুন, এটা তো সত্যি যে চাণক্য যা বলেছিলেন সেগুলো রাজাদের জন্য এই যাবতীয় ব্যাখ্যা, বিশ্লেষণ এবং এই সূত্রগুলো দিয়ে রেখেছিলেন। কিন্তু তখন রাজাদের রাজত্বটাই তো রাষ্ট্র হিসেবে ধরা হতো, ফলে রাষ্ট্রের জন্য যে জিনিসটা তখন কার্যকরী ছিল, আজকের দিনে তো সেটা রাজ্যের জন্য একইভাবে কার্যকরী হওয়ার কথা। যা যা তিনি বলেছেন সেগুলোকে যদি একটু ভালো করে বিশ্লেষণ করেন তাহলে দেখবেন অদ্ভুতভাবে আমাদের এখানে রাজ্যে যা যা ঘটছে সেগুলোর মধ্যেও চাণক্য নীতিকে কোথাও না কোথাও খুঁজে পেয়ে যাবেন। মানে চাণক্য নীতিকে এড়িয়ে, চাণক্যকে এড়িয়ে কোনো কিচ্ছু করার বিন্দুমাত্র জো নেই। এবার সেগুলো কি সূত্রগুলো? চতুরঙ্গ তো আগেই দিলাম, এটা একটা মূল সূত্র। এগুলোরও বিভিন্ন রকম এই রাজ্যের ক্ষেত্রে প্রয়োগ আপনারা হয়তো পেয়ে যাবেন, কিন্তু সেটা বাদ দিয়েও চাণক্য এই সুষ্ঠুভাবে রাজ্য পরিচালনার জন্য 7খানা সূত্র দিয়েছিলেন, যেগুলোকে তিনি উপায় বলতেন, সপ্ত উপায়। সেগুলো দেখছিলাম আর সেগুলোর ব্যাখ্যা দেখছিলাম, দেখতে দেখতে মনে হচ্ছিল কি অদ্ভুত, আমাদের রাজ্য রাজনীতির সাথে কি অসম্ভব মিল, কিভাবে মিলে যাচ্ছে। মানে সেই কবেকার জিনিস আজকেও কিভাবে প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। রাজ্য রাজনীতিতে যা যা ঘটছে, কি কি করা উচিত, কি কি করা উচিত নয়, কি অনুচিত কাজগুলো করলে তার কি কি ফল হতে পারে, সব কিছু এই 7টা নীতির মধ্যে লুকিয়ে আছে, 7টা উপায়ের মধ্যে লুকিয়ে আছে। এই 7টা নীতিকে যদি আমাদের রাজ্য রাজনীতির আঙ্গিকে দেখেন তাহলে কি ঘটছে, কেন ঘটছে, আপনার সামনে একদম পরিষ্কার হয়ে যাবে। চতুরঙ্গ নীতি একমাত্র নয়, কৌটিল্যের অর্থশাস্ত্রে রয়েছে কি করবেন আর কি করবেন না তার বিস্তারিত বর্ণনা। চাণক্য রাজপুরুষদের বলেছেন সন্ধি, বিগ্রহ, নিরপেক্ষতা, জনা অর্থাৎ কুচকাওয়াজ, সমাশ্রয় অর্থাৎ জোট, দৈধি অর্থাৎ দ্বৈত নীতি। সফলভাবে রাজ্য পরিচালনা করতে হলে এই 6টা কৌশল মেনে চলতেই হবে। দেখুন, কৌটিল্যের আমলের সঙ্গে রাষ্ট্রের সংজ্ঞা যেরকম বদলেছে, তেমনি রাষ্ট্র যারা চালাতেন তাদের সংজ্ঞাও বদলে গেছে। পশ্চিমবঙ্গটা সেই অর্থে তো রাজ্য, কিন্তু আপাতত যারা রাজ্যটা চালাচ্ছেন তাদের যদি রাষ্ট্রনেতা ভাবেন তাহলে দেখবেন ওই কৌটিল্যের প্রেসক্রিপশন মেনে সুশাসন প্রতিষ্ঠা করতে 6টা কৌশল তারা যেন হুবহু অনুসরণ করছেন। এমন নয় যে রাজনীতিকরা সবাই ওই কৌটিল্যের অর্থশাস্ত্রটা একদম পড়ে মুখস্থ করে ফেলেছেন এবং পাশে নিয়ে নোট নিচ্ছেন আর একটা একটা করে টিক মারছেন, এইটা এখানে লাগাবো, এই ফর্মুলা এখানে ব্যবহার করব। একদম না, বরং তারা যেটা করছেন নিজেদের মতো করেই করছেন, কিন্তু জানতেও পারছেন না, নিজেদের অজান্তেই তারা আসলে কৌটিল্য অর্থাৎ চাণক্যকে ফলো করছেন, অনুসরণ করছেন। তার অর্থশাস্ত্রের ওই সূত্রগুলোকে বা উপায়গুলোকে এড়িয়ে কিচ্ছু তারা করতে পারছেন না। চাণক্যের পরামর্শগুলো এতটাই বাস্তবধর্মী, এতটাই প্র্যাকটিক্যাল, আপনি না চাইলেও বাস্তবের সাথে চাণক্য নিজেকে ঠিক মিলিয়ে নিতে পারছেন। ধরুন প্রথমটার কথা বললাম, সন্ধি। সন্ধি অর্থে অকারণ জটিলতা তৈরি না করে যা প্রয়োজন পরিস্থিতি বিচার করে সেটাকে সরবরাহ করা। খেয়াল করুন তো, 9ই মে রাজ্যের মন্ত্রিসভা শপথ নিয়েছিল, তারপর থেকে বারবার এই রাজ্যের তরফে একটা বার্তা দেওয়া হয়েছে। কি বলা হয়েছিল?
প্রতিহিংসার উদ্দেশ্য নিয়ে এই সরকার চলবে না। আগের সরকারের মতো ওই খালি এই পার্টি অফিস দখল করে নেবো, ওই পার্টি অফিস দখল করে নেবো, এইসব হবে না। প্রশাসনে যারা ছিলেন জোর করে, মানে আগের প্রশাসনে ছিলেন বলেই তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ হবে, এরকম হিংসামূলক প্রতিহিংসামূলক আচরণ কিছু হবে না। এটা যদি হয় তাহলে অকারণ জটিলতা তৈরি হবে। যে ব্যবস্থাগুলো নেওয়া হবে সেগুলো যদি সুনির্দিষ্ট কিছু পাওয়া যায়, যেটার সঙ্গে সমস্ত জনমানুষের প্রত্যাশা পূরণ হবে, লোকে চেয়েছে, লোকে বিশ্বাস করেছে, সেইগুলোকেই করা হবে। আজকেই এরকম দুটো সিদ্ধান্ত ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এক, শুভেন্দু অধিকারী বলেছেন সরকারি বাসে এবার থেকে যাদের প্রয়োজন তারাই বিনামূল্যে সফরের সুযোগ পাবেন। আপনারা ভাবতেই পারেন, বিজেপি নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছিল ক্ষমতা এলে সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি করে দেবে। তো সেই প্রতিশ্রুতি পূরণ করা হয়েছিল, কিন্তু সেটাকে আবার বিবেচনা করার জায়গায় হাঁটছেন কেন? মানে এর মধ্যেই ব্যাপারটা বদলাতে শুরু করলো। মহিলারা সরকারি বাসে ফ্রিতেই তো আসা যাওয়া করছে, তাহলে হঠাৎ আবার ওই যাদের প্রয়োজন এই শব্দবন্ধটা নিয়ে আসা হলো কেন? নিয়ে আসা হলো কারণ জনমানুষের যে প্রতিক্রিয়া বা প্রত্যাশা সেটাকে সম্মান করা, সেটাকে স্বীকৃতি দেওয়া। কারণ একটা বড় অংশের মহিলা যারা নিজেরা আয় উপার্জন করেন তারা জানিয়ে দিয়েছিলেন তারা বিনামূল্যে বাসে চাপতে চান না, সরকারের ঘাড়ে এইভাবে বোঝা বাড়াতে চান না, এবং তাদের নিজেদের খারাপ লাগছিল এইভাবে একটা ফ্রিতে যাচ্ছি একটা ব্যাপার। সেটা তো স্বাভাবিক, যার দরকার নেই কিছু লোক চান, সবাই তো চান না ফ্রি। আজ মুখ্যমন্ত্রী তাই জন্য বলেছেন তারা এই দাবিটাকে পুনর্বিবেচনা করছেন। এবার থেকে সরকারি বাসে যে সমস্ত মহিলা ভাড়া দিতে সক্ষম, যারা ভাড়া দিতে চাইবেন তারা ভাড়া দেবেন, যারা সত্যিই অপারগ তারা দেবেন না। মুখ্যমন্ত্রী জানেন যে এর ফলে তাদের বিরুদ্ধে কেউ বা বিশেষ করে বিরোধীরা নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলতে পারে। তাও সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করছেন, কারণ পরিস্থিতি বিচার করে এই সিদ্ধান্তটাকেই সঠিক বলে তাদের মনে হয়েছে। ঠিক যেরকম সরকার মনে করেছে বলেই কারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন তার জন্য একটা নিবিড় সমীক্ষা হয়েছে। আপনারা জানেন 12 পাতার 13 পাতার একটা ফর্ম ফিল আপ করতে হয়েছিল মহিলাদের। শুভেন্দু অধিকারী আজ জানিয়েছেন কড়া স্ক্রুটিনির পর, মানে ঝাড়াই বাছাইয়ের পর তারা 26 লক্ষ আবেদন বাতিল করেছেন। কারণ দেখা গেছে ওই 26 লক্ষ মহিলার সরকারি অনুদান দরকার নেই, সরকারি টাকা বাঁচাতে এদের ওই অন্নপূর্ণা ভাণ্ডারের তালিকার থেকে বাদ দেওয়া হয়েছে। ঠিক হচ্ছে, রাজ্যে 1,30,00,000 মহিলা যারা ভাতা পাওয়ার যোগ্য তাদেরই শুধুমাত্র মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। ইতিমধ্যেই 1,09,00,000 মহিলার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হচ্ছে, রাতের মধ্যে বাকিদের অ্যাকাউন্টেও টাকা পয়সা ঢুকে যাবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। ফলে 8 লক্ষ কোটি টাকা দেনা মাথায় নিয়ে যে সরকারটা ক্ষমতায় এসছে তারা পরিস্থিতি বিচার করে সরকারি টাকা হরির লুট না করার যে সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্ত ভোটের কারণে শুধু ভোটের কথা মাথায় রেখে আগের সরকার নিতে পারেনি, সেই সিদ্ধান্তের পেছনে কৌটিল্য না চাইলেও এসে পড়েছেন। প্রয়োজন মাফিক রাশ টানতে হয়, সারাক্ষণ রেড়ে করে ঝাঁপিয়ে পড়তে নেই। সন্ধি তো সেটাকেই বলে, আলোচনার মাধ্যমে একটা স্থিতিতে পৌঁছনো। স্থিতিটা দরকার কেন? কোথাও গিয়ে থমকে দাঁড়ানো, পরিস্থিতি বিবেচনা দরকার কেন? কারণ এই সময়টা নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য প্রয়োজন। অবাস্তব একটা নীতি নিয়ে ওই রেড়ে করে অগ্রপশ্চাৎ বিবেচনা না করে খালি লড়ে গেলেন, আর দিনের শেষে দেখলেন হাতে পেন্সিল। এটা চাণক্য সমর্থন করেননি, এবং সেই নীতি, সেই সন্ধি নীতি কোথাও গিয়ে ব্যবহার করেছে এই সরকার। ট্রান্সফার করলাম 1,09,92,378 জনকে। আজকে রাত্রি 12টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে। তারা যেন বলছিলেন না যে আগের সরকারের যে বরাদ্দ ছিল, এই সরকার বরাদ্দ মাত্র 1,000 কোটি টাকা বাড়িয়ে অর্ধেক বেনিফিশিয়ারি করে দিয়েছে। আমরা একটা বেনিফিশিয়ারিকেও বাদ দেব না। এত মানুষ আগে লক্ষ্মীর ভান্ডার পেতেন, কিন্তু তারা অন্নপূর্ণা যোজনা তাদের ঢোকেনি, তারা এলিজেবল বলে চিহ্নিত হচ্ছেন না। যে আপনারা বলছেন যোগ্য,
মহিলাদের দেয়া হবে, এই যোগ্যতার মাপকাঠিটা কি? সুকৌশলে 1 কোটি যারা আমাদের মা বোনেরা পাবেন, বাকিরা পাবেন না। 1,40,00,000 বাদই চলে যাবে। আমরা যখন সার্ভে করলাম, আমরা দেখলাম 27 লক্ষ এমন লোকের, মহিলার নাম আছে যারা ভারতীয় নন বা ভোটার লিস্টে নাম নেই। আপনি অবাক হয়ে যাবেন, এই 2 কোটির মধ্যে 10 লক্ষ পুরুষ বেরিয়েছে। এর পরের 3টে নীতি কি ছিল চাণক্যর? উপায়, যেগুলো তিনি উপায় বলতেন আর কি। সূত্র: বিগ্রহ, নিরপেক্ষতা আর জনা। এর মধ্যে বিগ্রহ বলতে কি বোঝায়? বিগ্রহ মানে ওই যুদ্ধ বিগ্রহ, যেটা সেটাই, যেখানে যেখানে প্রয়োজন সেখানে সার্বিক আক্রমণ। সমস্ত যত রকম তাদের ফোর্স আছে, যত রকম বাহিনী আছে, সব কটাকে নামিয়ে দেওয়া। এবার এর উদাহরণ তো আমাদের চারপাশে ছড়িয়ে রয়েছে, একদম একদম লেটেস্ট, যেটা এই কিছুক্ষণ আগে এই সমস্ত বাহিনীকে নামিয়ে দেওয়ার উদাহরণটা চোখের সামনে এসছে, সেটাই আপনাদের সাথে এক্ষেত্রে আপনাদের সাথে শেয়ার করি। এই কিছুক্ষণ আগে গ্রেফতার হয়েছেন দেবরাজ চক্রবর্তী। কে তিনি? দেবরাজ চক্রবর্তী তিনি একাধারে বিধাননগর পুরসভার তৃণমূল কাউন্সিলর, মেয়র পরিষদের সদস্য, অন্যদিকে তৃণমূলের প্রাক্তন বিধায়ক, ওই রাজারহাট গোপালপুরের বিধায়ক ছিলেন অদিতি মুন্সি, গায়িকা শিল্পী, তার স্বামী, এবং হয়তো তার সব থেকে বড় পরিচয়, তিনি একটার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত ছিলেন, ভীষণ ঘনিষ্ঠ, প্রবল ঘনিষ্ঠ। এহেন দেবরাজের বিরুদ্ধে অনেক অভিযোগ। ঠিকই, ওই যদি আপনি এখনকার রাজারহাট গোপালপুরের বিধায়ক যিনি তরুণজ্যোতি তিওয়ারি, তার বক্তব্য ধরেন, উনি বলবেন, আপনাদের পরিষ্কার করে দেবেন, কারণ উনি নিজে মামলা করেছেন, অভিযোগ করেছেন, এবং যতগুলো অভিযোগ আছে সেগুলো খুঁটিনাটি উনি সব খতিয়ে দেখেছেন। আইনজীবী তো, সব দেখে টেকে ওনার মনে হচ্ছে যে প্রায় 11-12টা অভিযোগ রয়েছে, 11-12টা মামলা রয়েছে দেবরাজের বিরুদ্ধে। তার মধ্যে ভোট পরবর্তী হিংসা রয়েছে, তোলাবাজি রয়েছে, আইন বিরুদ্ধ মানে আইন বহির্ভূত বিভিন্ন সম্পত্তি, বিপুল পরিমাণ সম্পত্তি, এগুলো রয়েছে, এবং সব থেকে বড় কথা, খুনের অভিযোগ রয়েছে। এতদিন দেবরাজ গ্রেফতারি এড়াতে পেরেছেন। একটা সময় আদালতের কাছ থেকে রক্ষা কবচ নিয়েছিলেন, পরে চেয়েও রক্ষা কবচ পাননি। এখন পর্যন্ত রক্ষা কবচ পেয়ে রয়েছেন তার স্ত্রী। কিন্তু এবার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে পুরুলিয়ার থেকে গ্রেফতার করেছে পুলিশ, SIT, স্পেশাল ইনভেস্টিগেশন টিম। সব রকম বাহিনী, বললাম না, নামিয়ে দেওয়া, এটা হচ্ছে তারই ফল। অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ গ্রেফতার হওয়ার পর কালীঘাট তৃণমূল কি বলতে পারবে এই গ্রেফতারি অন্যায়ভাবে হয়েছে? যার বিরুদ্ধে এক নয় একাধিক ধারায় মামলা রয়েছে, তার গ্রেফতারিকে অহেতুক, উদ্দেশ্য প্রণোদিত, এগুলো বলার রাস্তা আছে নাকি? এবার তারা বলবে কি না বলবে, রাজনৈতিক বাধা বিপত্তি এগুলো তো থাকবেই। তারা কি বলবে সেটা তাদের ওপর, এবং তাদের বাধ্যবাধকতার জায়গাটাও রয়েছে, কারণ বিরোধীদের কাজই হচ্ছে বিরোধিতা করা, সেটা তাদের করতে হবে। এখানে থেমে থাকলে চলবে না। এই সমস্ত, এটাও কিন্তু আবার চাণক্য বলে গেছেন, কোনো পরিস্থিতিতেই নিজের দুর্বলতা স্বীকার করা যাবে না। সুতরাং তারা নিজেদের দুর্বলতাকে স্বীকার করবেন না, তারা সেটা বিরোধিতা করবেন, এটাই স্বাভাবিক। সুতরাং একটা জায়গায় ওই সমস্ত বাহিনী নামিয়ে দেওয়ার একটা লেটেস্ট উদাহরণ দিলাম। আরও একটা দিই, অনুব্রত মণ্ডল, তার বিরুদ্ধে 30 লক্ষ টাকার ইট চুরির অভিযোগ দায়ের হয়েছে। আজ অনুব্রত মণ্ডল জামিনের আবেদন করে ব্যর্থ হয়েছেন, আগাম জামিনের আবেদন খারিজ হয়েছে। মানে বুঝতে পারছেন, মানে এবার পুলিশ যে কোনো সময় তাকে গ্রেফতার করতে পারবে, এবং এটা বুঝতে পেরেছে পুলিশ গ্রেফতার করবে, এটা বুঝতে পেরেই অনুব্রত মণ্ডল আগাম জামিনটা তো নিতে গেছিলেন। এর আগে ওই গরু পাচারের তদন্তে তাকে ধরা হয়েছিল, তার জন্য তাকে তিয়ারও ঘুরে আসতে হয়েছিল। এবার আবার একটা নতুন জিনিস চাপলো, মানে কোনো কাউকে কোথাও ছাড় দেওয়া হচ্ছে না। রাজ্যের 2 জায়গার 2 ঘটনা বললাম। এবার এর সঙ্গে যদি আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধরেন, তাহলে তো মিটেই গেল। অভিষেক এবং অভিযোগ
এই দুটো তো জুড়ে গেছে আর কি। এবার এত অভির সঙ্গে যোগ হওয়ার পর কোথায় যে সেঁক দিতে হবে এটা এখন তিনি হয়তো টের পাচ্ছেন আর কি। তো যাই হোক, আবার ফিরে আসি অনুব্রত মণ্ডলে। যদি অনুব্রত মণ্ডল নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যান এবং উচ্চ আদালত তার আগাম জামিনের আবেদন মঞ্জুর করে, সেটা তো আলাদা কথা। নাহলে গ্রেফতার, মানে গরু পাচার মামলায় গ্রেফতার হওয়ার পর আবার আরেকবার হয়তো তাকে গ্রেফতার হতে হবে। অর্থাৎ এই জায়গাটা এটা তো মোটামুটি ওই চাণক্যের সূত্র মেনে মানে বাহিনী তো প্রস্তুত, এটাকে উড়িয়ে দেওয়া যাবে না। আর একটা উদাহরণ, 2023 সালে হুগলির রিষড়ায় রামনবমীর মিছিলে অশান্তি পাকানোর অভিযোগে প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী গ্রেফতার হয়েছিলেন। এই কদিন 23-এর মামলা, গতকাল তাকে গ্রেফতার করা হয়েছে। এনআইএ তার স্বামীকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় তাদের বাধা দেওয়ার চেষ্টা হয়, পুলিশকে ধাক্কাধাক্কি করেন অপরূপা নিজে। সেজন্য আজ তাকে হাজিরা দিতে বলেছিল পুলিশ। অপরূপা থানায় যাননি, সরাসরি এনআইএ আদালতে চলে গেছেন। এবার দেবরাজের মতোই অনুব্রত মণ্ডল আর অপরূপা পোদ্দার দুটো ক্ষেত্রেই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার অভিযোগ উঠতে পারত, কিন্তু উঠছে না। কারণ অনুব্রত মণ্ডল আর অপরূপা পোদ্দারের স্বামী দুজনের বিরুদ্ধেই দুটো পুরনো অভিযোগে তদন্ত হচ্ছে। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা সূত্রপাত হতো 2021 সালে, আর অপরূপার স্বামীর বিরুদ্ধে মামলা সূত্রপাত 2023 সালে। অর্থাৎ তৃণমূল আমলেই দুটো মামলা শুরু হয়েছিল এবং দুটো ক্ষেত্রেই প্রাথমিক প্রমাণ রয়েছে বলেই পুলিশ তো ব্যবস্থা নিতে পারছে। অনুব্রত মণ্ডলের নির্দেশে 100টি ট্রাক্টরে 30 লক্ষ টাকার ইট চুরি হয়েছিল বলে অভিযোগকারী জানিয়েছেন। আর অন্যদিকে রামনবমীর মিছিল আসছে জেনেও জমায়েত করে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার প্রাথমিক প্রমাণ ছিল অপরূপার স্বামী ওই তৃণমূলেরই কাউন্সিলর শাকিরের বিরুদ্ধে। দুটো ক্ষেত্রেই তার মানে প্রয়োজন আছে বলেই আক্রমণ, অর্থাৎ তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। যে বাহিনী যেখানে ব্যবহার করার দরকার সেখানে সব বাহিনী ব্যবহার করে দেওয়া হয়েছে। কোথাও এনআইএ গেছে, কোথাও পুলিশ গেছে, কোথাও স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম গেছে, এটা বোঝা যাচ্ছে। এবার আসি নিরপেক্ষতা আর জনার কথায়। এটা ঘটনা যে তৃণমূলের মানে ওই তৃণমূলের তো এখন বিভিন্ন ভাগ ঠাগ রয়েছে আর কি। একদল বিদ্রোহী সাংসদ আছেন আর কি। এরা কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদবের সাথে বৈঠক করেছেন, বিজেপির কেন্দ্রীয় নেতা। দিল্লিতে গিয়ে কাকলি ঘোষ দস্তিদারের সাথে মুখ্যমন্ত্রীও কথা বলেছেন। কিন্তু এ রাজ্যে বিধানসভায় যারা কালীঘাটের বিরোধিতা করছেন সেই বিদ্রোহী তৃণমূল বিধায়কদের তাদের কিন্তু পরিচিতি এখন সবার কাছে পরিষ্কার। তারা আলাদা গোষ্ঠী হয়ে গেছেন, ঋতব্রত গোষ্ঠী হয়ে গেছেন, যেটাকে কুণাল ঘোষ বিভিন্ন নামে ডেকে থাকেন আর কি, বালিশ টালিশ কী সব বলেন প্রতি মুহূর্তে। তো যাই হোক, তারা একটা সুনির্দিষ্ট গোষ্ঠী হয়েছেন। তারা যে ওই কালীঘাটের বিরোধী এটা পরিষ্কার হয়ে গেছে। তৎসত্ত্বেও সরকারিভাবে সেই বিদ্রোহী তৃণমূল বিধায়কদের সঙ্গে প্রকাশ্যে কিন্তু হাত মেলায়নি বিজেপি। খেয়াল করে দেখুন, এখানে তৃণমূলের ভেতরের মারপিটে থার্ড পার্টির মতো আচরণ করছেন বিজেপি নেতারা। এটা কিন্তু নিরপেক্ষতার উদাহরণ, তারা বলতেই পারেন। এবার দেখুন, এই বিগ্রহের মধ্যে মানে যেটার বিগ্রহের আরেকটা জিনিস, আরেকটা যে সূত্র যেটা বলেছিলেন চাণক্য, সেটা হচ্ছে যখন একটা স্ট্র্যাটেজিক ট্যাকটিক্যাল আর কি, আরও নির্দিষ্টভাবে বললে, যখন সেখানে সুবিধা আছে, অ্যাডভান্টেজ আর কি যাকে বলে আর কি, যদি আপনি সুবিধাজনক অবস্থানে থাকেন তাহলে আক্রমণটা সমস্ত দিক থেকে করুন, সরাসরি আক্রমণ মানে যুদ্ধ করার মতো আর কি, ঝাঁপিয়ে পড়ে করুন। এই যেভাবে একের পর এক বিভিন্ন বাহিনীর হাতে এই একের পর এক তৃণমূলের নেতা নেত্রী তারা ধরা পড়ছেন এবং একবারে সেনাপতি, কারণ অভিষেককে সেনাপতি তো বলতেন তাদের লোকজন, তাকে শুদ্ধ অ্যাটাক করা হচ্ছে, তাকে ধরে ফেলা হচ্ছে। তাহলে সেই জায়গাটা, অভিষেকের বাড়িতে আজকে নাকি একজন ইট পর্যন্ত ছুঁড়েছেন, সেটা নিয়ে অভিষেক আবার পোস্টও করেছেন। এবার আশা করা যায় সরকার
যথারীতি সেগুলোর খোঁজ খবর করবে প্রশাসন, যারা কে করেছেন না করেছেন, বাইকে করে এসে কে অভিষেকের বাড়িতে ইদানিং যে এই নতুন ভিউ কাটার বলে যে ধাতব পাত ঠাত দিয়ে বাড়িটাকে ঢাকা হয়েছিল আর কি, সেখানে কেউ এসে ইট টিট ছুঁড়ে গেলেন, এই বিষয়গুলো সরকার নিশ্চয়ই তদন্ত করবে। কিন্তু আক্রমণ যে সার্বিক একটা হচ্ছে এটা তো পরিষ্কার, এটাই কিন্তু এই বিগ্রহের একটা পার্ট। আরও একটা শুনবেন, ওই যেখানে যেখানে বেআইনি নির্মাণ বেশ করে দেখুন বিধাননগর বা দমদম বা শিলিগুড়ি সর্বত্র সেখানে জনপ্রতিনিধিরা নেমে পড়ছেন, শারদত্ত বন্দ্যোপাধ্যায় কীভাবে চারপাশে গিয়ে খোঁজ খবর করছেন এটা তো আপনারা দেখেছেন। তো এইগুলো একটা সার্বিক আক্রমণ ছাড়া কি বলবেন বলুন তো? এবং এটা করছেন তার কারণ তারা জানেন যে এই মুহূর্তে তারা প্রবল শক্তিধর, তারা সুবিধাজনক অবস্থায় রয়েছেন। এই রকম সময় প্রতিপক্ষের ওপর আক্রমণটা সার্বিকভাবে করা দরকার, সার্বিকভাবে করার দরকার। কারণ ওইটা মাথায় রাখুন, যুদ্ধ যতই ছোট হোক সেটা জয় করা এই বীরের লক্ষণ। তো তারা এই মুহূর্তে নিজেদের বীর প্রমাণ করতে চান। এবার তার সঙ্গে সঙ্গে ওই বললাম ওই বাহিনী ব্যবহার করা এবং আক্রমণে কোনো ছোট ছোট জিনিসও ছাড় না দেওয়া, যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটাকে টার্গেট করা, কোনো কিছুকে ভুলে না যাওয়া, এগুলো আবার ওই জনার পর্যায়ে পড়ে। সেখানে একটা জনগণকে কেন্দ্র করে জনগণের স্বার্থে আক্রমণ শানানো, একটা নিজের স্বার্থে আর একটা জনগণের স্বার্থে, দুটোই রয়েছে। সবই চাণক্যর বলে দেওয়া আর কি। সেটাই দেখুন দক্ষিণ 24 পরগনায় বোঝা গেছে। রাজ্য 100 দিনের কাজে কেওয়াইসি বাধ্যতামূলক করতেই দক্ষিণ 24 পরগনার 23 লক্ষ জব কার্ডের মধ্যে 6 লক্ষই ভুয়ো, এটা সবাই জেনে গেছেন। একটা জেলা 23 লক্ষের মধ্যে 6 লক্ষ ভুয়ো, একটা জেলায় যদি 6 লক্ষ ভুয়ো থাকে, বাকি মানে এতগুলো 23টা জেলা, সেখানে কত লক্ষ এরকম ভুয়ো কার্ড রয়েছে ভাবতে পারছেন? একটা জেলাতেই 1/4 ভুয়ো। তাহলে এই তৃণমূলের আমলে সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছিল বলেই তো 100 দিনের প্রকল্পের মতো প্রকল্পে অনুদান বন্ধ করে দিয়েছিল কেন্দ্র। সেটা নিয়ে কী কাণ্ড হয়েছিল আপনাদের মনে আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকজন নিয়ে যন্তর মন্তরে গিয়ে তিনি ধর্ণা দিয়েছিলেন এবং তখন এটাই তো বলা হয়েছিল কেন্দ্র ইচ্ছে করে, যেহেতু এখানে বিরোধী দলের সরকার রয়েছে, সেই সরকারকে বেকায়দায় ফেলবে বলে এই বাংলার মানুষকে বঞ্চনা করছে। এই বক্তব্য নিয়েই তো 2024 লোকসভা নির্বাচনের সময় প্রচার করেছিল তৃণমূল এবং সেই প্রচারের ফল তারা পেয়েছিল। তখন কেন্দ্রীয় সরকার যে বলেছিল যে হিসেব দিচ্ছে না বলে আমরা টাকা দিতে পারছি না, সেই বক্তব্য সেই প্রচার তো মানুষের মনে দাগ কাটতে পারেনি, অন্তত ভোটের ফল তাই বলছে। তখন তৃণমূলের কথাই সবাই বিশ্বাস করেছিলেন। অভিষেক তখন আগ বাড়িয়ে বলেছেন ওরা টাকা দিচ্ছে না, আমরা নিজেরা টাকা দিচ্ছি, আমি নিজে টাকা দিচ্ছি। এবার এখন বোঝা যাচ্ছে যদি এরকম 1/4 ভুয়ো কার্ড হয়ে থাকে, তাহলে যে টাকা দেওয়া বলা হচ্ছিল সেগুলো হয়তো ওই ঘুরে নিজেদের কাছেই ফেরত চলে আসছিল। কোথায় যাচ্ছিল ভগবান জানে। পরিস্থিতিটা বুঝতে পারছেন? এই জন্যেই এখন এই একটা সার্বিক আক্রমণের জায়গায় সরকার যাচ্ছে এবং সেটা চাণক্যর নীতি মেনেই যাচ্ছে বলে ধরতে হবে। শাহজাহানের মতো লোক, এদিকে জাহাঙ্গীরের মতো লোক, ওই রমজানের মতো লোক, ঝোড়োঢালির মতো লোক, এদের চেহারা, ছবি, চালচলন, এদের সম্পত্তি, এদের বাড়িঘর দেখলে বোঝা যায় টাকাটা কোথা থেকে কামিয়েছিল ওরা। সুতরাং এই জব কার্ডকে উপলক্ষ করে যদি পুরো পঞ্চায়েত স্তরটাকে এইভাবে ধরা যায় খুঁচিয়ে, তাহলে রাজ্যের বোধহয় এইরকম জেলখানা হবে না, এর 50 গুণ জেলখানা বাড়াতে হবে। এর জন্যই তো বন্ধ হয়েছে বাকি লোকেদের। এই যে 5 লাখ চাল আর কাকড়কে আলাদা করতে পারা যায়নি বলে সব মানুষের চাকরি গেছে, ঠিক এখানেও চাল আর কাকড়কে আলাদা করতে পারিনি বলেই সব মানুষ যাদের অধিকারটা ন্যায্য ছিল, যারা চোর চামার ছিল না, দুর্নীতিগ্রস্ত ছিল না, তাদেরও টাকাটা বন্ধ হয়েছে। তৃণমূলের চুরির জন্য এই লোকগুলোরও তো টাকা বন্ধ হয়েছে। গরিব মানুষের এই টাকাটা নেয়, এই টাকাটা তো সাধারণত বড় লোকরা নেয় না, তৃণমূলের বড় লোকরা নেয়, চোর তারা।
সুতরাং জব কার্ড কেলেঙ্কারি কিন্তু আরেকটা নতুন বড় জিনিস আসতে চলেছে, এটা আপনারা বুঝে নেবেন। এটা সরাসরি কিন্তু সাধারণ মানুষের স্বার্থের সঙ্গে জড়িত। কিভাবে সাধারণ মানুষের পেটে লাথি পড়েছিল বা তাদের টাকাটা কিভাবে বেহাত হয়ে গেছিল, এটাই তো তার সব থেকে বড় প্রমাণ। সার্বিকভাবে জনস্বার্থে আক্রমণের আরেকটা উদাহরণ আরেকটা উদাহরণ দিই আপনাদের। কলকাতা বন্দর এলাকায় কেন্দ্রীয় সরকারের একের পর এক প্লট বেদখল হয়ে গেছে বলে অনেক দিন ধরে অভিযোগ উঠছিল। এবার জমি উদ্ধারের জন্য বন্দর কর্তৃপক্ষ রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছিল, কিন্তু বুঝতেই পারছেন যদি দখলদার তৃণমূলের সঙ্গে সংশ্লিষ্ট কেউ হয়ে থাকে তাহলে তৃণমূল জমানায় প্রশাসন যে সহায়তা করবে না এটাই তো নিয়ম ছিল, করেনি। তৃণমূল কংগ্রেসের আমলে ওই বাহুবলী রাজনীতির মুক্তাঞ্চল ছিল এই বন্দর এলাকাটা। রাজ্যসভায় এজন্য আমাদের রাজ্যের বিরুদ্ধে জাহাজ মন্ত্রক রিপোর্ট পর্যন্ত জমা করেছিল। মানে সুশাসনকে অগ্রাহ্য করে প্রশাসনকে নিষ্ক্রিয় করে গুন্ডারাজকে প্রশ্রয় দেওয়া হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে। আর এখন যখন সমস্ত রকম বাহিনী নেমে পড়েছে, যখন সার্বিকভাবে সমস্ত জায়গার থেকে আক্রমণ শানানো হচ্ছে, জনস্বার্থে খুঁজে দেখা হচ্ছে, তখন বন্দর এলাকাতেও এই অভিযোগের সত্যতা প্রমাণিত হচ্ছে। কত জমি বেহাত হয়েছে জানেন? পোর্ট ট্রাস্টের 175 একর জমি ইতিমধ্যেই চিহ্নিত হয়ে গেছে, জমিগুলো নাকি গায়ের জোরে দখল করে নেওয়া হয়েছিল। এ যেন কেঁচো খুঁড়তে কেউটে। তারাতলায় গোডাউন ভেঙে পড়ায় কড়া পদক্ষেপ নিয়েছে সরকার। পোর্টের জমিতে কিভাবে বরাত, কিভাবে কাজ, সবটা খতিয়ে দেখছে সরকার। আর তার মধ্যেই পোর্টের জমি নিয়ে বিস্ফোরক তথ্য। কলকাতায় পোর্টের জমি বেদখল, তৃণমূল জমানার আরও এক কেলেঙ্কারির পর্দাফাঁস। কলকাতা ও সংলগ্ন এলাকায় জলস্থল মিলিয়ে প্রায় 4500 একর পোর্টের জমি রয়েছে, যার মধ্যে এখনও পর্যন্ত চিহ্নিত প্রায় 175 একর জমি। এই 175 একর জমি গায়ের জোরে দখল করে রাখা হয়েছে বলে অভিযোগ। কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের জমি বেদখল বলে রাজ্যসভায় রিপোর্ট পেশ হয়েছে। জাহাজ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী প্রায় 706টি অংশ এখনও পর্যন্ত বেদখল হিসেবে চিহ্নিত। পোর্টের জমি কিভাবে জবরদখল, কোন প্রশ্রয়ে দখল, আপাতত ধাপে ধাপে খুঁজে বের করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর। তবে চমকপ্রদ তথ্য হিসেবে উঠে আসছে, রাজ্যসভা রিপোর্টে এও বলা হয়েছে যে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের তরফে যখন বিগত তৃণমূল সরকারের দ্বারস্থ হয়েছে, পুলিশ প্রশাসন কোনো সহযোগিতা করেনি, সহযোগিতা আসেনি প্রশাসনের তরফেও। সরকারি জমি দখল হয়েছে আর সেই দখলদারি মুক্ত করতে সাহায্য করেনি খোদ প্রশাসন বা সরকারি। তৃণমূল আমলের বিরুদ্ধে অভিযোগ এখানেই শেষ নয়। পুলিশ সূত্রে খবর, বন্দর এলাকা বিগত 7 থেকে 8 বছরের মধ্যে অবৈধ কারবারিদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছিল। জোর যার ক্ষমতা তার, এই নীতিতেই চলেছে বন্দর এলাকার রাজনীতি। আর তাতেই একের পর এক বাহুবলী ও রাজনৈতিক প্রভাবশালীদের গ্রাসে চলে গিয়েছে কলকাতা বন্দরের মূল্যবান জমিগুলি। দখল হওয়া জমিগুলিকে কাজে না লাগাতে পারায় পোর্টের কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়েছে। কারোর জমি যদি বেদখল হয়ে থাকে সেটা অন্যায় কাজ, সেটা উদ্ধার করে যার অরিজিনাল জমি তাকে ফেরত দেওয়া উচিত। এবং যারা জবরদখল করেছে এবং সেখানে যদি কোনো চক্র কাজ করে থাকে তাহলে তাদের মাথা পর্যন্ত খুঁজে নিয়ে ব্যবস্থা নেওয়া উচিত। মাথা কে বা কারা? তারাতলা কাণ্ডে চাপ বাড়ছে প্রাক্তন মেয়র তথা কলকাতা বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিমের ওপর। নতুন সরকার বিল এনে সম্পত্তি ক্রোক ও ক্ষতিপূরণের কথা বলছে। পোর্টের জমি বেদখল ও তাতে সরকারের রাজস্ব ক্ষতি কিভাবে পূরণ করা হবে? বেদখল হওয়া জমিকে দখলমুক্ত না করার ক্ষেত্রে যে রাজনীতি সক্রিয় ছিল তা স্পষ্ট ইতিমধ্যেই। যখন আমরা পায়ে পা দিয়ে কেন্দ্র আর রাজ্যের মধ্যে একটা সংঘর্ষ হয়েছিল, সেইটা ভুলে যেতে চাই। এখন একটা নতুন অধ্যায় শুরুয়াত করতে চাই, যেখানে আমরা দুজয় সংস্থাই একই সঙ্গে কোঅপারেট করতে পারি। চাণক্য একবার একটা জিনিস চন্দ্রগুপ্তকে শিখিয়েছিলেন। একটা তৃণখণ্ড, একটা ঘাসের, হ্যাঁ ওই তখন যে বড় বড় শীষওয়ালা যে ঘাস হতো আর কি, সেগুলো আঁশওয়ালা আর কি, সেগুলোকে তুলে ছিঁড়ে দেখিয়ে দিয়েছিলেন যে কত সহজে সেটাকে ছিঁড়ে ফেলা যায়। কিন্তু একসঙ্গে অনেকগুলো তৃণখণ্ড বা ওই আঁশওয়ালা
ওই ঘাস জাতীয় জিনিস, সেইগুলোকে যখন পাকিয়ে দড়ি তৈরি করা হয় তখন সেই দড়ি দিয়ে হাতই বাঁধা যায়। এবং সেখান থেকেই চাণক্যের পঞ্চম পরামর্শ, সমাশ্রয় বা জোট। এবারে সমাশ্রয়টা শুনলেই কীরকম সেবাশ্রয় আজকের দিনে শুনতে লাগে না? না, এইটার অন্তত কোনো রকম যোগসূত্র নেই। অন্তত অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চাণক্যের অর্থশাস্ত্র থেকে খুঁজে বার করে এই সেবাশ্রয় করেছিলেন, এরকম কোনো তথ্য আমরা পাইনি। কিন্তু সমাশ্রয়ের আশ্রয় নেওয়া বা সেটার ছায়া, সেটা কিন্তু অন্য একটা জায়গায় আমরা দেখতে পেয়েছি। বিজেপির মধ্যেও একজন চাণক্য আছেন বলে শোনা যায়, যাকে লোকে অমিত শাহ বলে চেনে আর কি। তো তিনিও কি এইরকম চাণক্যের মতোই পরামর্শ দিয়েছিলেন এই সমাশ্রয় ব্যাপারটাকে ব্যবহার করতে? চাণক্যের উপমায় তৃণখণ্ডের উদাহরণ ছিল, এবং তার পরামর্শেই কি তৃণমূলকেই খণ্ড খণ্ড করে জোট বাঁধার কথা মাথায় এসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দেখুন তো, বাংলায় হেরে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে দিল্লিতে বিজেপিকে প্রত্যাঘাত করবে। তার সেনাপতি দিল্লি যাওয়ার আগেই দেখলেন তৃণমূলের সংসদীয় বোর্ড ভেঙে ছত্রাক্কান হয়ে গেছে। ভূপেন্দ্র যাদবের বাড়িতে দড়ি পাকানো হলো, তারপর ত্রিপুরার অখ্যাত একটা রাজনৈতিক দলে সেই সাংসদরা যোগ দিয়ে এনসিপিআই সাংসদ হয়ে গেলেন, আর সেই এনসিপিআই যোগ দিল এনডিএ জোটে। এনডিএ 300 পেরিয়ে গেল। এই যে জোট, অর্থাৎ শক্তিশালী অংশের সঙ্গে জোট বেঁধে নেওয়া, হ্যাঁ এইটা মানে ছোটোখাটো লোকদের ছেড়ে দিন, শক্তিশালীদের সাথে জোট করুন। তৃণমূলের ছোট অংশ বাতিল, বড় অংশ জোটে, এটাই তো চাণক্যের নীতি। আর শুধু তো বাংলা নয়, মহারাষ্ট্র আর দিল্লিতেও এই একই রকম সমাশ্রয়ের আশ্রয় নিচ্ছে অমিত শাহ বলতে পারেন বা বিজেপিও বলতে পারেন। উদ্ধবপন্থী সাংসদদের একটা বড় অংশ ইতিমধ্যেই বিজেপিতে চলে এসছেন। দিল্লিতে রাঘব চাড্ডা সহ আপ সাংসদদের বেশিরভাগই তো এনডিএতে চলে এসছেন। এবার শোনা যাচ্ছে যে এই বিজেপির সমাশ্রয় দেখার পর অখিলেশ যাদব নাকি এখন বারবার রোজ সকাল বিকেল নিজের সাংসদদের গুনে গুনে দেখছেন আর কি। কিছু কম পড়লো না তো? ওই যেরকম ওই বিভিন্ন জেল ঠেলে জেলখানায় কয়েদিদের গোনা হয়, সেরকম আর কি, দুবার করে। 2024 ওই লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে অভিষেকের দলের অনেক সাংসদ কিন্তু জিতেছিলেন, কিন্তু 2026 বাংলায় ভোটের পর যেরকম তৃণমূলের সংসদীয় দলে শুধু তলানিটুকুনি পড়ে রয়েছে, তেমনি 2027 উত্তরপ্রদেশে ভোট রয়েছে। তার আগে বা পরে কিছু ঘটে যাবে না তো? অবশ্য সব রাজ্যে একই কৌশল প্রয়োগ হবে এরকম কোনো গ্যারান্টি নেই, কিন্তু চাণক্যের পরামর্শের অভাব রয়েছে নাকি? তিনি তো দৈধির পরামর্শও দিয়ে রেখেছেন। দৈধি কি? দ্বৈত নীতি, যেখানে যেমন সেখানে তেমন, দুমুখ নীতিও বলতে পারেন। এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই দেখুন, তৃণমূলের সংসদীয় আর পরিষদীয় দলের জন্য বিজেপির নীতি আলাদা। সংসদীয় দলের 20 জন সাংসদ আলাদা ব্লক তৈরি করেছিল, তারপর তারা দলত্যাগ করে অন্য দলে যোগ দিলেন, তারপরে এনডিএ শরিক হয়ে গেলেন। সরাসরি গোটা বিষয়টায় সবার সঙ্গে বিজেপির প্রতি পদে যোগাযোগ স্পষ্ট। মুখ্যমন্ত্রী তিনি তো গিয়ে ওদের সাথে দেখাও করেছেন, আলোচনা করেছেন, ভূপেন্দ্র যাদবের বাড়িতে আলোচনা হয়েছে, এগুলো সব হয়েছে। শুভেন্দু অধিকারী নিজে উপস্থিত ছিলেন। অভিষেক 20 জনের প্রত্যেকের বিরুদ্ধে স্ট্যাম্প পেপারে সাংসদ পদ খারিজের দাবি জানিয়ে এসছেন, কিন্তু কিছু হয়নি যথারীতি। এখনও সে পরিষ্কার খুব একটা হবে এরকম সম্ভাবনাও নেই, কারণ তারাও তো আইন কানুন দেখেই সব কিছু করেছে। কিন্তু বাংলায় তাকিয়ে দেখুন, সেখানেও তো একটা ব্লক ওই ঋতব্রতর নেতৃত্বে, ব্লক মানে বেশিরভাগই আর কি, কজন পড়ে আছেন ওখানে সেটা বলা খুব মুশকিল, তারা তো আলাদা হয়ে গেছেন। কিন্তু আলাদা হলেও বাংলার বিজেপি তাদের সঙ্গে কোনো সরাসরি যোগাযোগ করেনি। ঘটনাচক্রে, এই ঘটনাচক্রটাকে কোট আনকোট রাখতে পারেন আর কি, অদ্ভুতভাবে সব ঘটনাগুলো ঘটে যায় না? যেরকম ঘটনাচক্রে এই হঠাৎ করে দিল্লির বঙ্গভবনে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে হট করে দেখা হয়ে গেছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ঘটনাচক্র আর কি। তো যাই হোক,
ঘটনাচক্রগুলো বাদ দিলে কোথাও কিন্তু রাজ্যের বিজেপি নেতৃত্ব এ ব্যাপারে নেই, দেখাই হয়নি কারোর সঙ্গে কোনো, মানে তার না তৃণমূলের ওই বিদ্রোহী বিধায়কদের দলে টেনেছেন, না জোটে নিয়েছেন, কিছুই করেননি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে 58 জন বিধায়ক বাগী হয়েছেন, সেই দলটা ফুলে ফেপে আরও বড় হয়ে উঠতে পারে। এখন 64-65 জন হয়ে গেছেন বলে তারা নিজেরাই দাবি করছেন, তারা বিধানসভায় বিরোধী দলের মর্যাদাও পেয়ে গেছেন, কিন্তু তাদের কিন্তু দলে টানেনি, তাদের ওই জোটেও নেয়নি। মানে দু জায়গায় দুরকম নীতি, দ্বৈধী। অবশ্য এতে ঋতব্রতরা সন্তুষ্ট নন, অল্পেতে খুশি হবে দামোদর শেঠকি। সুতরাং তিনি দিল্লি চলে গেছেন, একদম দলবল নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন, কারণ তাদের ডেকে পাঠিয়েছে নির্বাচন কমিশন। এটা কিন্তু খুব খুব ইন্টারেস্টিং, জানেন তো তারা কেন দেখা করতে গেছেন? কারণ তারা তৃণমূলের প্রতিকার তহবিল এগুলোকে দাবি করে বসে আছেন, বলেছেন আমরাই তো বিদ্রোহী শাখাই তো এখন মূল শাখা হয়ে গেছে, ওরাই তো এখন শাখা প্রশাখা যা খুশি বলুন, ওরা ওই দুধ ভাত বলতাম না আমরা খেলার সময়, এখন সেরকম বলছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূলকে। আর আমাদের দেশের আর কি রাজনীতিতে এরকম নজির কিন্তু খুব কম নেই। এটা ভেবে দেখুন, সেই যে ইন্দিরা গান্ধী কংগ্রেসের হাত থেকে কংগ্রেসকে ছিনিয়ে নিয়ে চলে এলাম, নামটা দিলেন কংগ্রেস আই, কিন্তু ছিনিয়ে তো চলে এলো। অখিলেশ নিজের বাবা মুলায়মের কাছ থেকে সমাজবাদী পার্টিটা ছিনিয়ে নিয়েছিলেন, একনাথ শিন্ডে উদ্ধব ঠাকরের কাছ থেকে তার দল ছিনিয়ে নিয়েছেন, চিরাগ পাসওয়ানের হাত থেকে তার নিজের বাবার প্রতিষ্ঠা করা দল ফসকে বেরিয়ে গেছে, জ্ঞাতি গোষ্ঠীর লোকেরা কেড়ে নিয়েছে। মানে সব ক্ষেত্রেই নির্বাচন কমিশন কিন্তু রেফারিং করেছে। তার মানে ঋতব্রত যা করছেন সেটা বিজেপির একচেটিয়া কৌশল নয়, বহু ক্ষেত্রে এই ঘটনাটা হয়েছে। কিন্তু দিল্লি আর বাংলায় বিজেপি তৃণমূলের ক্ষেত্রে যে কৌশল নিয়েছে তাকে ওই চাণক্যের থিওরির দৈধী বললে খুব একটা ভুল বলা হবে না, এটা তো বুঝতে পেরেছেন। এবার ঋতব্রতদের কৌশলটা সেটা কি, বা তাদের ক্ষেত্রে তাদের কি ভূমিকা রয়েছে, ভাবনা রয়েছে, সেটাও বোধহয় চাণক্য একটু হালকা করে আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন। তারা একটা সূত্র হচ্ছে শত্রুর শত্রু আমার বন্ধু। এবার মিলিয়ে নিন আপনারা। নির্বাচন কমিশনের সাথে আলোচনা করে আমরা যেই চিঠি নির্বাচন কমিশনকে দিয়েছি সেটা নিয়ে আলোচনা করার জন্য আমরা যাচ্ছি। আমাদের 22 তারিখ স্পেশাল সেশনের পর আমরা নির্বাচন কমিশনকে লিখিত আকারে সবটা জানিয়েছিলাম, অল কমিউনিকেশন হয়েছিল এবং আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট সিক করেছিলাম। তো সেই অ্যাপয়েন্টমেন্টটা কালকে গ্রান্টেড হয়েছে, সেজন্য আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। এবার আমাদের যে 10 সদস্যের ডেলিগেশনকে ওরা অ্যালাউ করেছেন, কাল যখন আমরা ফুল বেঞ্চের সঙ্গে বসবো তখন আমাদের যা বক্তব্য আছে সেটা মিডিয়াকে স্বাভাবিকভাবে বলার কথা নয়, সেটা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চকেই হচ্ছে আমরা সেটা জানাবো। এটা কোনো বিরোধী দল না, এটা একটা বকলস পরা বিরোধী। সরকার যারা চালাচ্ছে তারাই একটা বকলস পরা বিরোধী রাখতে চাইছে যাতে তাদের সরকার চালাতে সুবিধা হয়। এরা তৃণমূলের টিকিটে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিঠে ছুরি মারছেন। দেখুন, শুধু যে ওই বিজেপির জন্যই সব কিছু চাণক্য বলে গেছিলেন এরকম নয়, তৃণমূলের জন্যও বলেছেন। ইনফ্যাক্ট তিনি 7 দফা বিষয় বলে গেছিলেন যেগুলো করা উচিত নয়, যেগুলো করলে সর্বনাশ অনিবার্য, এবং বিশ্বাস করুন তার মধ্যে অনেকগুলোই আপনারা এই তৃণমূলের দিকে তাকালেই আজকের দিনে দেখতে পাবেন। দুটো জাস্ট বলছি শুরুতে। এক, যে কোনোভাবে নিজেদের পারিবারিক কোন্দলের কথা বাইরের লোকের সাথে শেয়ার করবেন না। 2, কোনোভাবে নিজের দুর্বলতা প্রকাশ্যে নিয়ে আসবেন না। আর 3, কাউকে কিছু দান করলে সেটা গাবিয়ে চারপাশে বলে বেড়াবেন না আর কি। এবার খেয়াল করে দেখুন তৃণমূলের দিকে তাকিয়ে, দক্ষিণ কলকাতায় মমতাপন্থী তৃণমূল কর্মীদের আজকে একটা কর্মী সভা ছিল, এখন এরকম কর্মী সভা হচ্ছে আর কি। এবার সেটা কতটা লোক হয়েছিল না হয়েছিল এই বিষয়গুলো নিষ্প্রয়োজন, কিন্তু যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তাদের
ওই যে ব্যানার ঠ্যানার টাঙানো হয়েছিল তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে, কিন্তু তৃণমূলের ওই জোড়াফুল প্রতীকটা নেই। মানে ঋতব্রতরা নির্বাচন কমিশনের কাছে যাওয়ার আগেই কি তারা মোটামুটি ধরে নিয়েছেন যে তাদের প্রতীকটাও চলে গেছে? মানে সর্বনাশের আর বাকিটা রইল কি? এবং সেটা শুরু তো হয়েছে ওই যাবতীয় চাণক্যের সূত্র মেনে। সদ্য কাকলি ঘোষ দস্তিদার, মানে তৃণমূলের অন্তর্কলহ, এই প্রথম দুটো বক্তব্য শোনালাম, ঋতব্রত কুণাল ঘোষ, দুটো শুনলেই বুঝতে পারবেন নিজেদের পারিবারিক কোন্দল কীভাবে প্রকাশ্যে এনে দিয়েছেন। কাকলি ঘোষ দস্তিদার আজকে ওই দোলা সেনের পুরনো একটা বক্তব্য সামনে নিয়ে এসছেন, যেখানে তিনি ওই 25-75-এর থিওরি দিয়েছেন, অর্থাৎ কত টাকা উঠলে কত টাকা কোথায় যাবে এরকম একটা ব্যাপার বলেই বিরোধীরা তখন থেকে বলতেন। এখন আবার বিরোধীদের বদলে তাদের দলের লোকেরাই বলছেন যে এটাই আসলে টাকা পয়সা ভাগাভাগির সূত্র ছিল। ভেতরের কোন্দল, নিজেদের দুর্বলতা, এগুলো সব সামনে নিয়ে এলেন। আর নির্বাচনের আগে আপনারা যদি তৃণমূল নেতাদের এই প্রচারের বিষয়গুলো একবার মাথার মধ্যে রাখেন তাহলে দেখবেন ওরা সব থেকে বেশি প্রচার কি করেছিলেন, আমরা তোমাদের এত ডোল দিয়েছি, এই ভাতা দিয়েছি, ওই ভাতা দিয়েছি, সেই ভাতা দিয়েছি, এবার ভোট দেবে না? মানে চাণক্য বলেছিলেন আপনি যে জিনিসটা দিচ্ছেন সেটা ডান হাতে দিলে যেন বাঁ হাত জানতে না পারে। আর তৃণমূল তো যা দিয়েছিল সেটা দু হাতের আঙুল তুলে বলেছে এটা দিয়েছি, সুতরাং আমাদের ফেরত দিতে হবে। ফল কি হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন। সুতরাং একেবারে চাণক্যের থিওরি মেনেই তৃণমূল যে সর্বনাশের পথে হাঁটছে, তৃণমূল যে ভাঙছে, সেটাও কিন্তু প্রমাণিত। সুতরাং ওই বলে না, যাহা নেই মহাভারতে তাহা নেই এই ভারতে, এই আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে যা নেই এই কৌটিল্যের অর্থশাস্ত্রে, তা নেই আমাদের রাজনীতি, কূটনীতি, কোনো ক্ষেত্রে।